ইউনূসকে যমুনাতে খুঁজে পাওয়া যাচ্ছে না, যমুনাতে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। খুব শীঘ্রই ডেভিল ইউনূসের চরম পতন হতে যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসের বাসভবনের সামনের পরিস্থিতি এবং তুলপাড় পরিস্থিতি আজকে সারা দেশে। এদিকে আজ ভয়াবহ তুপের মুখে পড়েছেন ডক্টর ইউনূস সরকার। খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে যমুনাতে, এই নিয়ে দেশের মানুষ অবাক হয়েছে। এবার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক 6টি সংগঠন। এখন কি করবেন ডক্টর ইউনূস? দর্শক, আগামী নির্বাচনকালীন সময়ে বাংলাদেশটা কি মৃত্যু উপত্যকায় পরিণত হবে? সেটা কি একটা মৃত্যুর ফাঁদ হবে? নির্বাচনের কাছে গেলে কিংবা নির্বাচন সংশ্লিষ্ট কাজের সঙ্গে যুক্ত থাকলে সেখানে মৃত্যুর প্রস্তুতি নিয়ে যেতে হবে, মানে এরকম ভাবে বাসায় বিদায় টিদায় নিয়ে দোয়া কালাম পড়ে নির্বাচন স্থগিত হলে ইউনূস, জামাত, এনসিপি ইত্যাদি সরকারপন্থী দলগুলোর খুব সুবিধে, তারা ক্ষমতায় থাকবে। প্রিয় দর্শক, এক কথায় মোহাম্মদ ইউনূস যা করে দেখালেন সেটাকে মিরাক্কেল বা অলৌকিক ঘটনা ছাড়া আর কি বা বলা যায়। আসলে সামনেই নির্বাচন। আরে বসেন না, বসতে হবে। আসলে এমন একটা ক্রান্তিকালে ডক্টর ইউনূস পড়ে গেলেন, আর এই সমালোচনাগুলা ওনার উপরে আসতেছে যে এদিকে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না, নির্বাচন বয়কট ঘোষণা করলো জাতীয় পার্টি। এরই মধ্যে আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূসকে ভয়ানক চাপ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক চাপের মুখে পড়েছেন ডক্টর ইউনূস সরকার। শেষমেশ যমুনা থেকে নিখোঁজ হয়েছেন। এই দেখে দেশের প্রত্যেকটা জনগণ অবাক হয়ে যায় যে কোথায় আছেন ডক্টর ইউনূস সরকার। দেশে আগামীতে নির্বাচন হবে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে দেশে উত্তাল পরিস্থিতি। এই পরিস্থিতির মুখে পড়েই তিনি একটি সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা দেখতে পারবেন সর্বশেষ ডক্টর ইউনূস কি করেন এবং বর্তমান দেশের পরিস্থিতি কি। যে কোনো বিষয় নিয়ে সাধারণ মানুষরা রাজপথে নামে। এখনই কিন্তু যমুনার সামনে অনেক কিছু হচ্ছে। আওয়ামী লীগ কর্মীরাও বিশাল একটি সুযোগ পায় এই পরিস্থিতিতে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেশের সর্বশেষ আপডেট এই একটি ভিডিওতে ধারাবাহিকটি দেখতে পারবেন। খুব শীঘ্রই ভোরবেলায় ঘুম থেকে উঠে জানতে পারবেন মধ্যরাতে রাষ্ট্রীয় সফরে গেছেন ডেভিল ইউনূস। যমুনাতে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, সেই বন্দোবস্ত তিনি করছেন। দেখুন, এই মধ্যরাতে, এই গভীর রাতে তিনি কি করলেন? তিনি বিমানের পরিচালনা পর্ষদে উপদেষ্টা, একাধিক পদে থাকা, একাধিক দায়িত্ব থাকা তার অত্যন্ত ঘনিষ্ঠ বিশ্বস্ত ব্যক্তিদের বিমান পরিচালনা পর্ষদে নিয়োগ দিয়ে দিলেন। ভাই, কথা কিন্তু নিজে থেকে বানাইয়ে বলতেছি না। এই যে দেখেন, গণমাধ্যমে নিউজ আসছে এই কানারাইতে। নিউজটা ঠিক 15 মিনিট আগেই হাতে পেয়েছে, সাথে সাথে ভিডিও দেখুন। বিমানের পরিচালনা পর্ষদে ডক্টর খলিলুর রহমান সহ 3 জন। আমি যদি পোস্টারটা নিচে দিয়ে দিতেছি, অর্থাৎ ডেভিল ইউনূস সিদ্ধান্ত নিয়েছেন তিনি বিমানে করে গভীর রাতে পালাই যাবে। আর এই কারণেই তিনি এর আগে পালিয়ে যাওয়ার বন্দোবস্ত, সবাইকে তুমি বিশ্বাস করে না। আসিফ নজরুল এত পরিশ্রমী একজন মানুষ, এত সহজ সরল একজন ব্যক্তি, তাকে তো এই দায়িত্ব দেয় নাই। দিছে কারে? এই যে ধর্ষক, যুক্তরাষ্ট্রের নাগরিক রোজার রহমান ওরফে খলিলুর রহমান উপদেষ্টা। এরপরে যে তৈয়ব, তারা টাকলা, অত্যন্ত, যেটা আপনার উনি অস্ট্রেলিয়ান নাগরিক, তাদেরকে অত্যন্ত ঘনিষ্ঠ। এই যে বয়স্ক করে লোকটা, এটা নাম তো তুমি ভুলে গেছে, সকল দেশদ্রোহীদের নাম, তোমার জঙ্গি দেশদ্রোহীদের নাম মনে থাকে না? এগুলো তো নতুন আসছে। তো এদেরকে দেখেন 3 জনকে কানারাত্রে কেন নিয়োগ দেওয়া হলো বিমানের পরিচালনা পর্ষদে? এরা তো একাধিক পদে রয়েছে, একাধিক মন্ত্রণালয় তাদের নিয়ন্ত্রণ করে। এক একজন ব্যক্তি 3-4টা মন্ত্রণালয় করে, এদের উপদেষ্টা 3-4টা মন্ত্রণালয় তারা নিয়ন্ত্রণ করে। এরপর আবার বিমানের পরিচালনা পর্ষদে। কারণটা কি? আমি এই ভিডিওর মাধ্যমে যদি বিমান বা এয়ারপোর্ট সংক্রান্ত এলাকায় যদি কোনো ব্যক্তি চাকরি করে থাকেন বা দেখে থাকেন, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে, ডেভিল ইউনূস যাচ্ছে বা যাইতেছে বা এমন কোনো আয়োজন চলতেছে দেখতেছেন যে ভিভিআইপি গেট সংরক্ষিত করা হচ্ছে, এমন কোনো কিছু আয়োজন সেখান থেকে চলতে, চুপিসারের কোনো কিছু সন্দেহজনক এমন কোনো কিছু হইলে কাউকে না পান অন্তত পক্ষে আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে জানাবেন তথ্য। আমার ইনবক্সে নিজের পরিচয় দিয়ে মেসেজ দিবেন, আমি আমার নাম্বার আপনাকে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই ভাইয়েরা আমার। কিন্তু অবশ্যই এই সকল দেশদ্রোহীদের কোনোভাবেই আমরা দেশ থেকে বাইরে যেতে দেব না, পালিয়ে যেতে আমরা দেব না। মনে রাখবেন, হলপ করে বলতেছি, খুব শীঘ্রই ডেভিল ইউনূসের চরম পতন হতে যাচ্ছে। সে এখন পালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রাস্তা খুঁজতেছে। এই কারণেই খুব তাড়াহুড়ো করে পাকিস্তানের সাথে বিমান চলাচল তিনি শুরু করেছেন। খুব তাড়াহুড়ো করে তার নির্দেশ দেওয়া, খুব চাপ সৃষ্টি করে তিনি সেটি করেছেন, আপনারা জানেন। আর এখন গভীর রাতে তিনি বিমান পরিচালনা পর্ষদে তার 3 জন উপদেষ্টাকে ঢুকাই দিলেন, বিশ্বস্ত উপদেষ্টাকে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি দেখেন এমন আয়োজন, তার মানে ওদের ক্ষমতার, আপনার তো ভয়কে আপনার চাকরি চলে যাবে, এই তো মেরে ফেলতে পারবেন ওই সময় মারতে পারবেন। যখন আয়োজন দেখবেন যে কালকে বা পরশু বা 2 ঘন্টা পর বা 3 ঘন্টা পর এমন হইতে যাচ্ছে, তার মানে আপনি বুঝতে পারবেন, তখন আর আপনাকে মারতে পারবেন না, চাকরি ও আর আপনার চাকরি দিতে পারবে না। কিন্তু আপনি এই কাজটা যদি করতে পারেন, এটা যদি করেন, তাহলে পরবর্তী রাষ্ট্রের জনগণ আপনাকে শ্রদ্ধা জানাবে, পরবর্তী হনারেবল প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট আপনাকে শ্রদ্ধা জানাবে।
আপনি ভালোবাসার হৃদয়ে একজন আস্থাভাজন ব্যক্তি হয়ে থাকবেন দেশের জনগণের। এত কোটি কোটি মানুষের দোয়া। এই সকল দেশদ্রোহী জঙ্গিদের কোনোভাবেই আমরা দেশ থেকে বিতাড়িত হতে দেবো না দেশ থেকে, কারণ ওদের কাছে দেশ ধ্বংসের নথি আছে। দেশের 7 লক্ষ কোটি টাকা তারা ঋণ করে ফেলেছে, আমাদের সব খোবলা করে নিয়েছে। এই অর্থ, দেশের গুরুত্বপূর্ণ নথি ধ্বংসের, এরা দেশ থেকে অন্য দেশে যখন পালাই যাবে তখন সেই দেশে বসে ষড়যন্ত্র করে থাকবে এই দেশকে নিয়ে। জানেন ইরানের একজন ওই যে কি আছে, সাবেক রাজার ছেলে নাকি, রাজপুত্র বলা হয়, সে বিদেশে বসে অন্য দেশে বসে ইরান সম্পর্কে সে ষড়যন্ত্র করতেছে, উস্কে দিচ্ছে। এইগুলো তাই করবে, সেই ষড়যন্ত্র করবে। সুতরাং আমরা তাদের কিভাবে যেতে দিতে পারি না, তাদেরকে আটকাতে হবে। ও সকল প্রকার কৌশল অবলম্বন করতেছে ডেভিল ইউনুস। একদিকে সংসদ নির্বাচন না, গণভোট নিয়ে সে বেশি রকমের তাড়াহুড়া করতেছে, কারণ এটি তার ও একটি যদি এটা সে সফলভাবে করতে পারে তাহলে এই গণভোটের 72 সংবিধান বাতিল করে নিজেই আবার রাষ্ট্রপতি হয়ে যাবে। তাহলে মানে কি একটা নিঃশ্বাস নিয়ে ক্ষমতা বাইরে গেল, এমন চিন্তা। কিন্তু সেখান থেকে দেখতেছে খুব শীঘ্রই এটা 15-20 তারিখের মধ্যে ফাইনাল হয়ে যাবে। তাই আবার পালিয়ে যাওয়ার রাস্তা তৈরি করে নিতেছে। যদি এর মধ্যে না হয় তাহলে তো ভাবতেই হবে যে কোনো ভাবেই হোক না কেন দেশের জনগণ হয়তোবা খুব শীঘ্রই ভোরবেলাতে যেন আমাদের উঠে না শুনে যে ইউনুসকে যমুনাতে খুঁজে পাওয়া যাচ্ছে না আর মধ্যরাতে তিনি রাষ্ট্রীয় সফরে চলে গেছেন, এমন হেডলাইন যেন না দেখতে হয়, সে যেন যেতে না পারে। তাকে দেশের প্রয়োজন। হাদির খুনি শুটার ফয়সালকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ জারি। মা বাবাকে বাঁচাতে আত্মসমর্পণ খুনি ফয়সালের। চরমোনাইয়ের জন্য 1 ডজনের বেশি প্রার্থী না দিয়ে বিপাকে জামায়াত, ভাঙনের মুখে জামায়াতের ইসলামী জোট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। জুলাই বিপ্লবের অন্যতম আইকন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রায় 1 মাস পেরিয়ে গেলেও মূল ঘাতক ও পরিকল্পনাকারীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। তারা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। বন্দি প্রত্যাবর্তন চুক্তি ও কূটনৈতিক যোগাযোগ থাকা সত্ত্বেও ভারত এই হত্যাকাণ্ডের তদন্তে কার্যকর সহযোগিতা করছে না, যা পরিস্থিতিকে জটিল করে তুলছে। নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার একাধিক উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হত্যাকাণ্ডের পর সীমান্ত পার হয়ে প্রথমে ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নেন। পরে নিরাপত্তা ঝুঁকি এড়াতে তাদের ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি সুরক্ষিত এলাকায় স্থানান্তর করা হয়। গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন, মুম্বাইয়ের মতো বিশাল শহরে অপরাধীদের জন্য আত্মগোপন তুলনামূলক সহজ। রাজনৈতিক যোগাযোগ, অর্থের যোগান ও পরিচয় গোপন রাখার সুযোগ থাকায় এ শহর অপরাধীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়। নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গত 28 ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স STF 5 জন বাংলাদেশি নাগরিককে আটক করে। অভিযোগ রয়েছে তারা হাদি হত্যার অভিযুক্তদের পালিয়ে যাওয়া ও আত্মগোপনে লজিস্টিক সহায়তা দিয়েছিল। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন পলাতক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব, হাদি হত্যা মামলার চার্জশিটভুক্ত সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি, ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম ও রুবেল এবং সীমান্ত এলাকার মানব পাচারকারী ফিলিপস। তদন্ত সংশ্লিষ্টদের মতে এই 5 জনকে জিজ্ঞাসাবাদ করা গেলে ফয়সাল ও আলমগীরের অবস্থান এবং হত্যার নেপথ্যের মাস্টার মাইন্ডদের পরিচয় স্পষ্ট হতো। আটকের খবর পাওয়ার পর কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ হাইকমিশন ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আটক ব্যক্তিদের হস্তান্তরের আনুষ্ঠানিক অনুরোধ জানায়। তবে ভারতের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। এমনকি আটকের বিষয়ে পরিষ্কার ও সুস্পষ্ট তথ্য শেয়ার করা হয়নি। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যাবর্তন চুক্তি ও পারস্পরিক আইনি সহায়তা MILAT কাঠামো বিদ্যমান। নিরাপত্তা সূত্র মতে এই চুক্তির আওতায় যৌথ জিজ্ঞাসাবাদ, ডিজিটাল প্রমাণ আদান প্রদান কিংবা অন্তত প্রাথমিক তথ্য শেয়ার করা সম্ভব, কিন্তু বাস্তবে তা হয়নি। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, খুনিরা তাদের ভূখণ্ডে নেই, অথচ পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের হাতে আটক সহযোগীদের বিষয়ে রয়েছে ভয়ঙ্কর রকমের এড়িয়ে যাওয়া কিংবা অস্বীকার করার প্রবণতা। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ওই 5 জনই ছিল মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। তাদের না পাওয়া মানে তদন্তের একটি বড় দরজা বন্ধ হয়ে যাওয়া। গোয়েন্দা নথি অনুযায়ী হাদি হত্যাকাণ্ড ছিল একটি সুপরিকল্পিত কিলিং মিশন। কয়েক দফা সাক্ষাৎ, রেকি, চলাচল পর্যবেক্ষণ এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী হামলা চালানো হয়। হাদি কিলিং মিশনের সূচনা ঘটে গত 4 ডিসেম্বর সন্ধ্যা 8টা 18 মিনিটে, যখন ফয়সাল ও তার সহযোগী কবির বাংলা মোটরের ইনকিলাব কালচারাল সেন্টারে যান। সেখানে প্রায় 6 মিনিট অবস্থান করে তারা শরীফ ওসমান হাদির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির চেষ্টা চালায় এবং একসঙ্গে কাজ করার প্রস্তাব দেয়। এই যোগাযোগই ছিল পরিকল্পনার প্রথম ধাপ। 9
ডিসেম্বর রাতে ফয়সাল আবার ওই কেন্দ্রে হাজির হয়। এবার তার সঙ্গে ছিলেন নতুন সহযোগী আলমগীর। নির্বাচনী প্রচারের সুযোগে ফয়সাল নিজেকে হাদির প্রচারণা টিমে যুক্ত করতে সক্ষম হয়। পরদিন সেগুনবাগিচায় প্রচার কার্যক্রমে তারা সরাসরি অংশ নেয়। তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী নির্বাচনীয় প্রচারে সম্পৃক্ত হওয়ার পরই হত্যার নকশা চূড়ান্ত করা হয়। নরসিংদী, সাভার ও মানিকগঞ্জ সহ একাধিক এলাকায় সম্ভাব্য চলাচল ও অবস্থান নিয়ে রেকি করা হয়। হত্যাকাণ্ডের পরপরই পালানোর রুটও ছিল আগেই নির্ধারিত। প্রাপ্ত তথ্য অনুযায়ী ফয়সাল ও আলমগীর ওই রাতেই ঢাকা ছাড়ে এবং একাধিক যানবাহন বদলে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে পৌঁছে। সীমান্ত পারাপারের ব্যবস্থাপনায় ভূমিকা রাখেন যুবলীগ নেতা তাইজুল, এমন তথ্য পেয়েছে তদন্তকারী দল। পুলিশ তাদের মধ্যে কয়েকজনকে আটক করে। তদন্তকারীদের মতে এই পুরো প্রক্রিয়া হত্যার প্রস্তুতি থেকে সীমান্ত পেরোনো একটি সুসংগঠিত নেটওয়ার্কের সম্পৃক্ততার ইঙ্গিত দেয়, যা মামলার তদন্তে নতুন মাত্রা যোগ করেছে। হাদি হত্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ স্পষ্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্সে #জাস্টিস ফর হাদি হ্যাশট্যাগটি এখনও ট্রেন্ডিং। নেটিজেনদের ক্ষোভের মূল লক্ষ্য এখন ভারতের অসহযোগিতা। অনেকে প্রশ্ন তুলছেন, ভারত কি বাংলাদেশের খুনিদের ডাম্পিং স্টেশনে পরিণত হয়েছে? ফেসবুকের বিভিন্ন গ্রুপে দাবি করা হচ্ছে ফয়সাল দাউদ কেবল একজন সন্ত্রাসীই নয়, সে একটি বিশাল রাজনৈতিক নেটওয়ার্কের অংশ। তার বিচার না হওয়া পর্যন্ত দেশের ছাত্র জনতা শান্ত হবে না। ঘাতকরা যদি সিসিটিভিতে ধরা পড়ার পরও সীমান্ত পেরিয়ে নিরাপদ থাকে, তবে তা আইনের শাসনের ক্ষেত্রে নেতিবাচক। বর্তমানে তদন্তকারীরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। দর্শক, আগামী নির্বাচনকালীন সময়ে বাংলাদেশটা কি মৃত্যু উপত্যকায় পরিণত হবে? সেটা কি একটা মৃত্যুর ফাঁদ হবে? নির্বাচনের কাছে গেলে কিংবা নির্বাচন সংশ্লিষ্ট কাজের সঙ্গে যুক্ত থাকলে সেখানে মৃত্যুর প্রস্তুতি নিয়ে যেতে হবে? মানে এরকমভাবে বাসায় বিদায় টিদায় নিয়ে দোয়া কালাম পড়ে তারপরে নির্বাচনের কেন্দ্রের দিকে যেতে হবে, যে আমি আর ফিরে নাও আসতে পারি? এই ধরনের ভয়াবহ একটা ব্যাপার উঠে এসেছে একজন জেলা প্রশাসকের করা মন্তব্যে এবং দিক নির্দেশনায়। তিনি তার কর্মকর্তাদের উদ্দেশ্যে এবং নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন, যে সকল প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসাররা নির্বাচনে দায়িত্ব পালন করবেন, তাদের তিনি বলছেন মৃত্যুর প্রস্তুতি নিয়ে আসতে। কি ভয়াবহ ব্যাপার! তার মানে কি আগামী নির্বাচনটা মৃত্যু উপত্যকায় পরিণত হবে? আর মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমি কেন নির্বাচনের মধ্যে যাব? আমি কেন মরতে যাব? আমি কি দেশের জন্য যুদ্ধে যাচ্ছি সেখানে, যে আমি ওখানে হানাদার বাহিনী, পাক হানাদার বাহিনী আক্রমণ করেছে, দেশকে স্বাধীন করতেই হবে, আমি না গেলে দেশ স্বাধীন হবে না, সুতরাং আমি আমার মা বাবার কাছে বিদায় নিয়ে বিদায় দাও গো মা গো আমার, বিদায় দাও গো গান গেয়ে তারপরে সেখানে আমি যাব, যে যুদ্ধ করব, যুদ্ধ করে দেশকে স্বাধীন করে চলে আসব। হঠাৎ করে একজন জেলা প্রশাসক এই ধরনের মন্তব্য যখন করেন, তখন ভীতি ছড়িয়ে যায়, আতঙ্ক ছড়িয়ে যায় এবং নির্বাচনের আয়োজনের পুরো পরিকল্পনা নিয়ে প্রশ্ন তৈরি হয়। কি বললেন সেই ডিসি? কেন বললেন? কি উদ্দেশ্যে বললেন? তারও কি সাম্প্রতিককালে সবথেকে জনপ্রিয় যে বাক্য আমার স্লিপ অফ টাং হয়ে গেছে, সেরকম কি হয়ে গেল? চলুন একটু জেনে দেখি কোথায় ঘটলো ঘটনাটা, কেন ঘটলো, কি বোঝাতে চাইলেন এই ডিসি মহোদয়। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম একজন ডিসির কথা। তিনি বলছেন মৃত্যুর প্রস্তুতি নিয়ে নির্বাচনের কাজে আসবেন এবং সেই খবরটা বাংলাদেশের প্রায় সমস্ত গণমাধ্যমে গত রাত থেকে ভাইরাল হতে শুরু করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। একজন ডিসি তার অধীনস্থ নির্বাচনের দায়িত্ব পালন করার জন্য প্রস্তুতি নেয়া কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছেন, আপনারা নির্বাচনের দায়িত্ব পালন করতে আসবেন মৃত্যুর প্রস্তুতি নিয়ে। কি ভয়াবহ! কি বলছে সময় টেলিভিশন? সময় টেলিভিশন তার শিরোনামে বলছে, প্রিজাইডিং কর্মকর্তাদের ডিসি বললেন মরার প্রস্তুতি নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। বিএনপি বা মির্জা ফখরুল শত চেষ্টা করেও বিএনপির আসল রহস্য আড়াল করতে পারল না। বিএনপির একাংশ সব কিছু ফাঁস করে দিল। দর্শক, কথা বলছি গণভোট নিয়ে। বিএনপি কার্যত গণভোটেরই বিরুদ্ধে। পরিস্থিতির শিকার হয়ে গণভোট মেনেছে, আলু পিয়া সংরক্ষণাগার হয়নি, কিন্তু গণভোট হবে। এখন বিএনপি জোরালোভাবে না ভোটের পক্ষে মাঠে নেমেছে, যে অ্যাট এনি কস্ট না ভোট বিজয়ী করতে হবে। হা ভোট বিজয়ী হলে বিএনপি শেষ। ওই যে মানে এটা অবশ্য না ভোট বিজয়ী করতেছে, এটা বিএনপি নিজেরা নিজেদের ধ্বংস ডেকে এনেছে। না ভোটের মধ্য দিয়েই
বিএনপি ধ্বংস হবে। কিন্তু বিএনপি যে কারণে হোক না কেন তারা না ভোটের পক্ষে জোরালোভাবে মাঠে নেমেছে। তারা না ভোট বাস্তবায়ন করতে চায়, না ভোটকে জিতাতে চায়। কিন্তু এটা আবার উপরে উপরে বলছে না, এখানে তাকিয়া রীতি অবলম্বন করছে। তার উপরে বলছে যে না ভোটের পক্ষে যাওয়ার সুযোগ নেই। বিএনপি নেতারা মূলত বা বিএনপি চাচ্ছে যে গণভোট বিষয়টাই অনেকটা ইরেলেভেন্ট করে দিই, গণভোট নিয়ে কোনো আলোচনাই না হোক। এবং আসলে গণভোট নিয়ে তেমন আলোচনা হচ্ছে না। তবে এনসিপি সবচেয়ে সিরিয়াস। সেকেন্ডলি আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের বর্তমান অবস্থা এবং ডক্টর ইউনূসের বিভিন্ন বিষয়বস্তু এগুলো নিয়ে কথা হয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।